সিরাজউদ্দৌলার জন্ম, বংশপরিচয় ও শৈশব। বাংলার ইতিহাসে সিরাজউদ্দৌলা এমন একটি নাম, যার জীবন শুরু হয়েছিল জাঁকজমকের মাঝে, কিন্তু শেষ হয়েছিল করুণ পরিণতিতে। তার জন্ম ১৭৩৩ সালে মুর্শিদাবাদের হিরাঝিলে। সে সময় মুর্শিদাবাদ ছিল বাংলার নবাব ও প্রশাসনের কেন্দ্র। জন্ম থেকেই তিনি রাজপরিবারের স্নেহে বড় হতে থাকেন। সিরাজের বাবা ছিলেন জাফরিয়া খান এবং মা আমিনা বেগম ছিলেন নবাব আলীবর্দী খানের ভাইঝি। ছোটবেলায়ই সিরাজ তার বাবা মাকে হারান, তাই নানাজান আলীবর্দী খানই তার লালন পালনের দায়িত্ব নেন। আলীবর্দী খান ছোটবেলা থেকেই সিরাজকে অত্যন্ত স্নেহ করতেন। সিরাজ প্রায় সর্বক্ষণ নানার সঙ্গেই থাকতেন। আলীবর্দীর সেনাপতি, উপদেষ্টা, দরবারি সবাই সিরাজকে ছোট নবাব বলেই ডাকতেন। রাজপরিবারের শিশু হওয়া সত্ত্বেও সিরাজ ছিলেন খুবই সাহসী ও চঞ্চল স্বভাবের। খেলাধুলা, ঘোড়সওয়ারি, অস্ত্রচর্চা সবকিছুর প্রতিই তার ঝোঁক ছিল। আলীবর্দী খান মনে মনে ভাবতেন, এই বালকই একদিন বাংলার নবাব হবে। তাই শৈশব থেকেই তার শিক্ষা দীক্ষা, চরিত্র গঠন সবকিছুই করা হয় ভবিষ্যতের শাসক হিসেবে। সিরাজ আরবি, ফার্সি, গণিত, ইতিহাস ও প্রশাসনিক বিদ্যায় শিক্ষালাভ করেন। রাজনীতির নানা জটিলতা, দপ্তরের কাজ সবই তাকে ছোটবেলা থেকেই শেখানো হয়। আলীবর্দী খান প্রায়ই তাকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্র ও পরিদর্শনে যেতেন। এতে সিরাজ বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে থাকেন। ছোটবেলা থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণ প্রকাশ পেতে শুরু করে। সৈন্যরা তার সাহসী স্বভাব দেখে খুবই খুশি হতো। রাজদরবারের অনেকে বলতেন, ছোট নবাব একদিন বড় নেতা হবেন। তবে সিরাজের শৈশব ছিল না সম্পূর্ণ সুখের। রাজপরিবারের ভেতরে ছিলেন অনেক ঈর্ষাপরায়ণ ব্যক্তি। জগৎ শেঠ পরিবার, উমিচাঁদ, মীর জাফরের মতো শক্তিশালী লোকেরা সিরাজকে পছন্দ করতেন না। তারা ভাবতেন, সিরাজ নবাব হলে তাদের ক্ষমতা কমে যাবে। তাই সিরাজ শিশু বয়স থেকেই গোপন শত্রুদের মাঝে বড় হতে থাকেন। তবে আলীবর্দীর স্নেহ ও প্রশ্রয়ের কারণে কেউ প্রকাশ্যে সিরাজের ক্ষতি করতে পারত না। আলীবর্দী খান সিরাজকে সবসময় চোখের আড়াল করতেন না। কোন সিদ্ধান্ত নিলে সিরাজকে সামনে বসিয়ে বোঝাতেন, কিভাবে একটি দেশের শাসন চলে। সিরাজ ধীরে ধীরে বুঝতে শিখছিলেন, বাংলার সম্পদ, শক্তি, শত্রু এবং রাজনৈতিক পরিস্থিতি কেমন। তিনি উপলব্ধি করেন, ইউরোপীয় বণিকরা, বিশেষ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাংলার সম্পদ দখলের চেষ্টা করছে। ছোট বয়সেই তিনি দেখেছেন, ইংরেজরা কিভাবে দুর্গ মজবুত করছে এবং অস্ত্র জমা করছে। এসব দেখে সিরাজের মনে সন্দেহ তৈরি হয়েছিল। তিনি বুঝে ফেলেছিলেন, একদিন এরা বিপদ ডেকে আনতে পারে। আলীবর্দী খানও প্রায়ই বলতেন, ইউরোপীয়দের ওপর খুব ভরসা করো না। এই কথাগুলো সিরাজ মনে গেঁথে রাখেন। সময়ের সঙ্গে সঙ্গে সিরাজ পরিণত হতে থাকেন দৃঢ়চরিত্রের তরুণ নেতায়। বয়স মাত্র ১৬-১৭, কিন্তু দেহে মনে সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণে ভরপুর। রাজদরবারে যে কোনো সমস্যা হলে তিনি সমাধানের পথ বের করতে চেষ্টা করতেন। সৈন্যরা বলেন, সিরাজের মধ্যে রাজা হওয়ার সব যোগ্যতা আছে। তবে সিরাজের সাহসী স্বভাব যেমন অনেককে মুগ্ধ করেছিল, তেমনি অনেককে ভয় পাইয়ে দিয়েছিল। দরবারের লোকেরা ভাবতেন, একদিন সিরাজ ক্ষমতায় এলে তাদের অনিয়ম ধরা পড়ে যাবে। এই কারণে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে। কিন্তু আলীবর্দীর জীবিত অবস্থায় কেউ কিছু করতে সাহস পেত না। ১৭৫৬ সাল পর্যন্ত সিরাজ তার নানার সবচেয়ে কাছের মানুষ হয়ে থাকেন। আলীবর্দী খান ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগোতে থাকেন। তিনি বুঝতে পারছিলেন, অনেকদিন আর দেশের হাল ধরতে পারবেন না। তাই মৃত্যুর আগেই তিনি সিরাজকে ভবিষ্যৎ নবাব ঘোষণা করেন। রাজপরিবারের কেউ কেউ এতে খুশি হলেও অধিকাংশই ভিতরে ভিতরে অসন্তুষ্ট হন। কিন্তু আলীবর্দীর দৃঢ় সিদ্ধান্তে কেউ আপত্তি করতে পারেনি। কারণ আলীবর্দী সবসময় বলতেন, সিরাজ ছাড়া কেউ বাংলাকে রক্ষা করতে পারবে না। এইভাবে সিরাজের শৈশব থেকে শুরু হয় নবাব হওয়ার প্রস্তুতি। একদিকে নানার স্নেহ, অন্যদিকে অভ্যন্তরীণ হিংসা, এই দুইয়ের মাঝে তিনি ধীরে ধীরে বেড়ে ওঠেন। সামনে অপেক্ষা করছিল কঠিন সময়, যা তার পুরো জীবনকে বদলে দেবে। নবাব হিসেবে উত্থান ও ইংরেজদের সাথে দ্বন্দ্বের শুরু। আলীবর্দী খানের মৃত্যুর পর ১৭৫৬ সালে মাত্র ২৩ বছর বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। বাংলা, বিহার ও ওড়িশা তখন বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী অঞ্চল ছিল। নবাব হওয়ার সাথে সাথেই তিনি বুঝতে পারেন, সিংহাসন পেলেই দায়িত্ব শেষ নয়, বরং আসল যুদ্ধ এখন শুরু। কারণ বাংলার ভেতর ও বাইরের শত্রুরা অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল। নবাবের দরবারে মীর জাফর, উমিচাঁদ,
জগৎ শেঠের মতো শক্তিশালী গোষ্ঠীরা সিরাজের বিরোধী ছিল। তারা মনে করত, সিরাজ ক্ষমতায় এলে তাদের অনিয়ম ধরা পড়ে যাবে। তাই মুখে শুভেচ্ছা জানালেও অন্তরে গভীর ঈর্ষা ও রাগ জমে উঠছিল। নবাব হওয়ার প্রথম দিন থেকেই সিরাজ বুঝেছিলেন, দরবারের সবাই তার প্রতি বিশ্বস্ত নয়। কিন্তু তবুও তিনি নানার ইচ্ছা পূরণ করতে দেশের উন্নতির কাজে মন দেন। নবাব হওয়ার পরপরই তিনি প্রশাসনে বেশ কিছু সংস্কার আনেন। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও অসাধু জমিদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। গরিব মানুষ ও সাধারণ প্রজাদের নিরাপত্তাকে শক্তিশালী করার চেষ্টা করেন। এই পরিবর্তন অনেক ক্ষমতাশালী গোষ্ঠীকে বিরক্ত করেছিল। তারা চেয়েছিল সিরাজ যেন তাদের হাতে নিয়ন্ত্রিত থাকে, কিন্তু সিরাজ ছিলেন দৃঢ়চরিত্রের শাসক। অন্যদিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বাংলায় তাদের শক্তি বাড়াচ্ছিল। কোম্পানি নবাবের অনুমতি ছাড়াই দুর্গ মজবুত করছিল এবং প্রচুর অস্ত্র জমা করছিল। নিয়ম অনুযায়ী বিদেশি শক্তির এসব করার কথা নয়। সিরাজ বিষয়টি নিয়ে ইংরেজদের সতর্ক করেন। তিনি বলেন, বাংলার ভিতরে কোনো শক্তি নবাবের অনুমতি ছাড়া দুর্গ বানাতে পারবে না। কিন্তু ইংরেজরা তার এই কথা গুরুত্ব দিল না। বরং তারা আরও অস্ত্র আনতে থাকে এবং কেল্লার প্রাচীর শক্তিশালী করতে শুরু করে। এতে সিরাজ সন্দেহ করেন, ইংরেজরা হয়তো বাংলার সম্পদ দখলের পরিকল্পনা করছে। এই সময়ে ফরাসি বণিকরাও বাংলায় সক্রিয় ছিল। ইংরেজরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়ালে বাংলার স্থিতিশীলতা নষ্ট হতো। সিরাজ বিষয়টি বুঝে ইংরেজদের বারবার সাবধান করেন। কিন্তু ইংরেজরা নবাবের নির্দেশ অমান্য করে চলে। আরও বড় সমস্যা দেখা দেয়, ইংরেজরা নবাবের অভ্যন্তরীণ শত্রুদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে। মীর জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, এরা সবাই ইংরেজদের সঙ্গে চক্রান্তে জড়ায়। উদ্দেশ্য ছিল সিরাজকে ক্ষমতা থেকে সরিয়ে ইংরেজদের সাহায্যে নিজেদের প্রভাব বাড়ানো। সিরাজ বুঝতে পারছিলেন, অন্তরালের ষড়যন্ত্র দিন দিন বাড়ছে। কিন্তু তিনি দেশকে রক্ষার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। তিনি ঘোষণা করেন, যে কোনো বিদেশি শক্তিকে বাংলার আইন মানতেই হবে। তিনি কলকাতার ইংরেজ ফোর্ট উইলিয়াম দখল করার সিদ্ধান্ত নেন। কারণ ইংরেজরা নবাবের কথা বারবার অমান্য করছিল। তার উদ্দেশ্য ছিল, বাংলার সার্বভৌমত্ব রক্ষা করা। এই ঘোষণার পর ইংরেজরা ভীত হয়ে পড়ে। কিন্তু তারা পিছিয়ে না গিয়ে গোপনে আরও সৈন্য জোগাড় করতে থাকে। সিরাজ বুঝতে পারেন, সামনে একটি বড় সংঘর্ষ আসছে। তিনি সেনাপতিদের প্রস্তুত হতে বলেন। বাংলা তখন দুই দলে বিভক্ত, একদিকে সিরাজ, অন্যদিকে ষড়যন্ত্রকারীরা। পরিস্থিতি ধীরে ধীরে যুদ্ধের দিকে এগোচ্ছিল। আর সেই যুদ্ধই বাংলার ইতিহাস চিরদিনের জন্য বদলে দেবে। সিরাজের সিদ্ধান্ত ছিল, নিজের দেশকে যে করেই হোক রক্ষা করতে হবে। কলকাতা অভিযান, ফোর্ট উইলিয়াম দখল ও পলাশির যুদ্ধের আগের প্রস্তুতি। সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা প্রতিনিয়ত তার কর্তৃত্ব অমান্য করছে। ফোর্ট উইলিয়ামে অস্ত্র মজুদ, দুর্গ শক্তিশালীকরণ এবং নবাবের শত্রুদের সাথে গোপন যোগাযোগ, সবই ছিল বিদ্রোহের লক্ষণ। তাই তিনি কড়া সিদ্ধান্ত নিলেন, কলকাতায় অভিযান চালানো হবে। উদ্দেশ্য ছিল ইংরেজদের বেআইনি কার্যকলাপ বন্ধ করা এবং বাংলার সার্বভৌমত্ব রক্ষা করা। 1756 সালের জুন মাসে নবাব বিশাল সৈন্যবাহিনী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সিরাজের বাহিনীতে ছিল অশ্বারোহী, পদাতিক, কামান বাহিনী, সব মিলিয়ে কয়েক হাজার সৈন্য। অন্যদিকে ইংরেজরা তার জন্য প্রস্তুত ছিল না। তারা ভাবেনি, নবাব এত দ্রুত অভিযান শুরু করবেন। কলকাতার ফোর্ট উইলিয়াম ছিল তখন দুর্বল ও অব্যবস্থাপনায় ভরা। ইংরেজদের অনেকেই পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে পালাতে শুরু করে। নবাবের বাহিনী কলকাতার কাছে পৌঁছানো মাত্রই ইংরেজদের ভীতি আরও বাড়ে। সিরাজ প্রথমে ইংরেজদের কাছে আলোচনার প্রস্তাব পাঠান। তিনি চান, ইংরেজরা ক্ষমা চেয়ে দুর্গ নির্মাণ বন্ধ করবে এবং বাংলার আইন মেনে চলবে। কিন্তু ইংরেজরা প্রস্তাবকে গুরুত্ব দেয়নি। নবাব তখন কঠোর সিদ্ধান্ত নিলেন, ফোর্ট উইলিয়ামের দিকে পূর্ণাঙ্গ আক্রমণ হবে। আক্রমণে ইংরেজদের প্রতিরক্ষা ভেঙে পড়ে দ্রুত। কয়েক দিনের মধ্যেই নবাবের বাহিনী কলকাতা দখলে নেয়। ইংরেজ কর্মকর্তাদের অনেকেই পালিয়ে ফোর্ট গ্লস্টার ও তারপর সমুদ্র পথে চলে যায়। কলকাতা দখলের ফলে নবাবের প্রতাপ চারদিকে ছড়িয়ে পড়ে। বাংলার সাধারণ মানুষ খুশি হয়, কারণ তারা মনে করেছিল সিরাজ দেশের অধিকার রক্ষা করেছেন। কিন্তু এই বিজয় ইংরেজদের ফেরত আসার আগুন আরও জ্বালিয়ে দেয়। ইংরেজরা সঙ্গে সঙ্গেই মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ক্লাইভ ছিলেন অভিজ্ঞ সেনাপতি এবং বাংলায় নিজের প্রভাব বাড়াতে আগ্রহী ছিলেন। ক্লাইভের লক্ষ্য ছিল পরিষ্কার, সিরাজকে পরাজিত করে বাংলার সম্পদ দখল করা। অন্যদিকে নবাবের অভ্যন্তরীণ শত্রুরা আরও সক্রিয় হয়ে ওঠে। মীর জাফর,
জগৎ শেঠ ও উমিচাঁদ গোপনে ইংরেজদের সাথে যোগাযোগ রাখছিল। তারা ইংরেজদের আশ্বাস দেয়, সিরাজকে যুদ্ধে হারানো সহজ হবে, শুধু দরকার তাদের সমর্থন। ইংরেজরা দ্রুত পরিকল্পনা করে, দুর্বল জায়গা হবে সিরাজের নিজের লোকজন। রবার্ট ক্লাইভ বুঝে গেলেন, যদি মীর জাফরকে সঙ্গে নেওয়া যায়, তবে যুদ্ধ না করেও জয় পাওয়া সম্ভব। তাই তিনি গোপন চুক্তি করেন, সিরাজ পরাজিত হলে মীর জাফরকে নবাব বানানো হবে। বিনিময়ে ইংরেজরা পাবে বিপুল সম্পদ, কর ছাড় এবং ব্যবসায়িক ক্ষমতা। মীর জাফর ও তার দল এতে রাজি হয়ে যায়। অন্যদিকে সিরাজ এসব ষড়যন্ত্র পুরোপুরি টের পেলেও বিশ্বাসঘাতকতার গভীরতা বুঝতে পারেননি। তিনি ভাবতেন, দরবারে কেউ তাকে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। ক্লাইভ তখন পরিকল্পনা করে, সেনাবাহিনী নিয়ে কলকাতা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করলেন। ইংরেজরা শক্তিশালী নৌবহর ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাংলার অভিমুখে এগোতে থাকে। কলকাতায় পৌঁছে প্রথমেই তারা ফোর্ট উইলিয়াম পুনরায় দখল করে। ইংরেজরা শহর দখল করার পর নবাবের বিরুদ্ধে কঠোর প্রচার শুরু করে। তারা দাবি করে, নবাব নাকি বিদেশিদের ওপর অন্যায় অত্যাচার করেছেন। কিন্তু বাস্তবে ইংরেজরাই নবাবের আইন অমান্য করেছিল। এরপর ইংরেজরা নবাবের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয়। সিরাজও যুদ্ধের জন্য সেনাবাহিনী জড়ো করেন। পলাশীর ময়দানে হবে এই মুখোমুখি সংঘর্ষ, যা বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাহ্যিকভাবে সিরাজ প্রস্তুত ছিলেন, কিন্তু অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা। একদিকে নবাব, অন্যদিকে ইংরেজ মীর জাফর জগৎ শেঠ গোষ্ঠীর গোপন চুক্তি, যুদ্ধের ভাগ্য ইতিমধ্যেই অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। 1757 সালের জুন মাসে সিরাজ সৈন্য নিয়ে মুর্শিদাবাদ থেকে পলাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পলাশীর যুদ্ধ, বিশ্বাসঘাতকতা এবং সিরাজউদ্দৌলার পরাজয়। 1757 সালের জুনে সিরাজউদ্দৌলা সৈন্য নিয়ে পলাশীর ময়দানে পৌঁছান। যুদ্ধ হবে বাংলার ভবিষ্যৎ নির্ধারণের মুহূর্ত। নবাবের সেনাবাহিনী ছিল সাহসী ও অভিজ্ঞ, কিন্তু অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা তার সবচেয়ে বড় দুর্বলতা। মীর জাফর, জগৎ শেঠ ও উমিচাঁদ ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধের সময় তারা নবাবের বাহিনীতে সহায়তা করবে না। সিরাজ নিশ্চিত ছিলেন না যে তার নিজস্ব সেনাবাহিনীর মধ্যে এমন বিশ্বাসঘাতকতা রয়েছে। যুদ্ধের প্রথম ধাপে নবাবের সেনারা সাহসিকতার সঙ্গে ইংরেজদের আক্রমণ করে, কিন্তু মীর জাফর ও তার দল যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তে জড়িত হয়নি। ফলস্বরূপ, নবাবের বাহিনী বিভক্ত ও দুর্বল হয়ে যায়। রবার্ট ক্লাইভ এই সুযোগ কাজে লাগিয়ে সৈন্যদের নেতৃত্বে আক্রমণ চালান। ইংরেজরা আরও শক্তিশালী অস্ত্র ও কামান ব্যবহার করে নবাবের সেনাকে ধ্বংস করে। পলাশীর ময়দানে নবাবের সামরিক কৌশল ব্যর্থ হয়। যুদ্ধের অগ্রগতিতে নবাবের সৈন্যদের মনোবল ধীরে ধীরে কমতে থাকে। একদিকে বাহ্যিক শত্রু, অন্যদিকে অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, সিরাজ একে মেনে নিতে বাধ্য হন। পলাশীর যুদ্ধের ফলাফল হল নবাবের পরাজয়। নবাবের সেনারা হার মানে, কিন্তু তিনি নিজের সাহস ও সম্মান বজায় রাখেন। মীর জাফরকে নবাবের স্থলাভিষিক্ত হিসেবে ইংরেজরা স্বীকৃতি দেয়। ইংরেজরা বাংলার সম্পদ, ব্যবসায়িক ক্ষমতা ও রাজনীতি নিয়ন্ত্রণে নেয়। এই পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। সিরাজউদ্দৌলার পরাজয় শুধু সামরিক দিক থেকে নয়, রাজনীতিরও একটি বড় পরিবর্তন। সাধারণ মানুষ হতাশ হয়, কারণ তারা দেশ ও নবাবের অধিকার রক্ষার চেষ্টা দেখেছিল। পলাশীর যুদ্ধ ভারতের ইতিহাসে ব্রিটিশদের শক্তিশালী পদার্পণের সূচনা হিসেবে চিহ্নিত হয়। সিরাজউদ্দৌলার জীবনের এই অধ্যায় আমাদের শেখায় সাহস, সততা ও অভ্যন্তরীণ ঐক্যের গুরুত্ব। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর রাজনীতি ও বাংলার পরিস্থিতি। পলাশীর পরাজয়ের পরে সিরাজউদ্দৌলা বন্দী হন। তার মৃত্যুর মাধ্যমে বাংলার নবাবী রাজনীতি চরম পর্যায়ে প্রবেশ করে। ইংরেজরা নিশ্চিত করে যে নতুন নবাব মীর জাফর তাদের স্বার্থপূর্ণভাবে মেনে চলবে। মীর জাফর নবাব হওয়া মাত্রই ইংরেজদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। বাংলার সম্পদ ও রাজনীতির নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে আসে। মীর জাফর প্রায়শই দুর্বল ও ইংরেজদের চাপে কাজ করেন। নবাবের দুর্বল নেতৃত্বের কারণে অভ্যন্তরীণ দুর্বলতা আরও বৃদ্ধি পায়। ইংরেজরা দ্রুত বাণিজ্যিক সুবিধা, কর ছাড় ও জমি দখলের সুযোগ গ্রহণ করে। বাংলার সাধারণ মানুষ ও সৈন্যরা হতাশ ও বিভ্রান্ত হয়ে পড়েন। রাজনীতির গোপন চক্রান্ত ও বিশ্বাসঘাতকতা বাংলার রাজনৈতিক দৃশ্যকে অস্থিতিশীল করে তোলে। তবে সিরাজউদ্দৌলার সাহস ও প্রতাপ মানুষদের মনে গেঁথে যায়। অনেকেই মনে করে, তিনি দেশের অধিকার রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। ইংরেজদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে।
অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাওয়ায় রাজ্যের সিদ্ধান্তগুলি স্বাধীনভাবে নেওয়া সম্ভব হয় না। নতুন নবাব মীর জাফর ইংরেজদের সঙ্গে চুক্তি ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা অটুট থাকে। বাংলার অভ্যন্তরীণ শত্রুরা ইংরেজদের সঙ্গে সহযোগিতা চালিয়ে যায়। এই সময় বাংলার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়, ইংরেজদের রাজনৈতিক আধিপত্য ও বাণিজ্যিক আধিপত্য। সাধারণ মানুষ হতাশ হলেও নবাব সিরাজউদ্দৌলার প্রতাপের স্মৃতি তাদের মনে রয়ে যায়। সিরাজউদ্দৌলার জীবন ও যুদ্ধ আমাদের শেখায়, সাহস, সততা ও দেশপ্রেম কখনো ভুলে যায় না। এইভাবে বাংলার রাজনীতি ও সমাজ নতুন অধ্যায় প্রবেশ করে, ইংরেজদের আধিপত্য নিশ্চিত হয়। সিরাজউদ্দৌলার জীবন ও সংগ্রামের ইতিহাস আমাদের সাহস, প্রতাপ এবং দেশের প্রতি দায়বদ্ধতার শিক্ষা দেয়।